মিষ্টির দোকানে থরে থরে সাজানো রয়েছে সন্দেশ, পান্তোয়া, রসগোল্লা সহ হরেক রকম মিষ্টান্ন। এরকম রসালো মিঠাই দেখে কার না জিভে জল আসে। মামার বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন তিনি। দোকানে মিষ্টি দেখে জিভে জল আসার সঙ্গে সঙ্গে তার খিদেও গেল বেড়ে। পেটে যেন শুরু হলো ছুঁচোর কীর্তন। কিন্তু হাতে কোনো টাকা পয়সা নেই। কি আর করা যায়? গোপাল দেখল দোকানে বসে আছে ময়রার ছেলে। অমনি থালায় সাজানো মিষ্টি টপাটপ খেতে শুরু করলো গোপাল। আকস্মিক এই কাণ্ডে ময়রার ছেলে তো অবাক। কে রে তুই? বলা নেই ক নেই দিব্যি মিষ্টির দোকানে মিষ্টি খেয়ে চলেছিস? কি নাম তোর? একের পর এক মিষ্টি পেটে চালান দিতে দিতেই গোপালের জবাব, আমার নাম মাছি। আমি তো রোজই মিষ্টি খাই। তুই কি আমাকে নতুন দেখলি? ছেলেটি এরপর তার বাবাকে বলে, বাবা মাছি মিষ্টি খাচ্ছে। বাবা বলল, খাকগে, ও আর কত মিষ্টি খাবে, রোজই তো খাচ্ছে। তুই কোনোদিন ওকে আটকাতে পারবি না। শেষমেশ ছেলে আর কি করে, চুপ হয়ে গেল। গোপাল ততক্ষণ দোকানের সন্দেশগুলো সব শেষ করে পেটে হাত বোলাতে বোলাতে বাড়ির পথে পা বাড়িয়েছে। কৃষ্ণনগরের প্রতাপশালী রাজা কৃষ্ণচন্দ্র একের পর এক গল্পে যে চুনোপুটি এক ভাঁড়ের কাছে নাকাল হয়ে চলেছেন, যাকে ছাড়া নদিয়া অধিপতির এক মুহূর্ত চলছে না, সেই গোপাল ভাঁড় কি সত্যিই বাস্তবিক এক রক্তমাংসের মানুষ ছিলেন, নাকি এপার ওপার দুই বাংলার অত্যন্ত জনপ্রিয় চরিত্র গোপাল ভাঁড় শুধুমাত্র একটি মনোরঞ্জনকারী কাল্পনিক চরিত্র? বন্ধুরা, আপনাদের মনে আছে কিনা জানি না, প্রায় বছর দুয়েক আগে একদিন ক্যামেরা হাতে বেরিয়ে পড়েছিলাম নদিয়া জেলার কৃষ্ণনগরের ঘূর্ণি এলাকায়। কেন? গোপাল ভাঁড়ের বাড়ি খুঁজতে। ভাঁড়ের বাড়ি এই এলাকাতে ছিল, জানেন কিছু? দাদা আপনি জানেন গোপাল ভাঁড়ের বাড়ি কোথায়? হ্যাঁ, গোপাল ভাঁড়ের বাড়ি যেতে হবে চাষাপাড়া দিয়ে চ্যালেঞ্জের মোড়টা। হ্যাঁ, চ্যালেঞ্জের মোড় থেকে যে রাস্তাটা আপনার গোয়ারি বাজার দিয়ে যাচ্ছে, ওই চ্যালেঞ্জের মধ্যে কিছুটা গিয়ে বাঁ দিকে পড়বে একটু। আছে সেই বাড়ি এখন আছে? আছে। বলছি গোপাল ভাঁড়ের বাড়ি কোথায় জানেন? হ্যাঁ। সারাদিন খোঁজাখুঁজির পর যখন কিছুই পেলাম না, তখন ঘূর্ণির এক বাসিন্দা জানালেন, মানে এই ধরনের রাজসভায় বিদূষক চরিত্র, এই চরিত্রগুলোর যেরকম ঐতিহাসিক সত্যতা খুব একটা আছে সবসময়, এটা অনেকটা লোকমুখে চলা চরিত্রের মতো আর কি। মানে আমাদের ধরুন বীরবল কিন্তু ঐতিহাসিক চরিত্র, আপনি ইতিহাসের ইয়ে হলে বীরবলের কথা পাওয়া যায়, বীরবলের কথা পাওয়া যায়। এবং তার তিনটে চরিত্র তো ছিল, এক হচ্ছে মোল্লা নাসিরউদ্দিন, বীরবল আর গোপাল ভাঁড়। হ্যাঁ, এবারে না তেনালিরামাও এরকম। মানে আপনি যদি দক্ষিণ ভারতের খোঁজ করেন, তেনালিরামাকেও পাবেন। মানে তেনালিরামা একটা খুব বিখ্যাত চরিত্র এই ধরনের, মানে রাজসভায় বিদূষক রেডি উইট আর কি। মানে হঠাৎ চট করে বিভিন্ন রসিকতা বা আমাদের লোকজীবনের বিভিন্ন জিনিস নিয়ে ব্যাখ্যা এগুলো পাওয়া যায়। কিন্তু বীরবল, মোল্লা নাসিরউদ্দিন ছেড়ে দিন, মোল্লা নাসিরউদ্দিন তো আমাদের ভারতবর্ষের বাইরে হয়ে গেল, তবুও মোল্লা নাসিরউদ্দিনের কিছু বোধহয় আমরা শুনতে পেয়েছি, মানে জানতে পেয়েছি কিছু ঐতিহাসিক। বীরবলের তো অবশ্যই আছে ঐতিহাসিক সত্যতা, কিন্তু আপনার গোপাল ভাঁড়ের ক্ষেত্রে যতটা লোকমুখে চলে আসছে সেরকম ঐতিহাসিক ভিত্তি কিন্তু কিছু নেই। মানে এটা চালু আছে যে ঘূর্ণি অঞ্চলে ওনার বাড়ি ছিল বা এরকম কিছু, কিন্তু আপনি যদি এখানে খুঁজে বেড়ান, আমার মনে হয় আপনি খুব সুনির্দিষ্টভাবে কিছু পাবেন না। কেউ সঠিকভাবে বলতে পারছে না, কেউ বলছে নদীর ধারে, কেউ আমবাগানে, কেউ এই এলাকায়। আপনি যদি খুব ইতিহাস উৎসাহী হন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের যে কৃষ্ণগঞ্জ লাইনে শিবনিবাস যেখানে আছে, শিবনিবাসে শোনা যায় কৃষ্ণচন্দ্র এক সময় বর্গী হানার থেকে বাঁচার জন্য ওইখানে করেছিলেন। ওখানে ন্যাচারাল ব্যারিয়ার হিসেবে চূর্ণী নদী, আরেকদিকে পরীক্ষা, এই দিয়ে ঘিরে উনি একটা টেম্পোরারি বানান। তো ওই শিব মন্দির সংলগ্ন এলাকায় পূজারী ব্রাহ্মণের কাছে আমি নিজে একবার ব্যক্তিগত স্তরে একটি দেখি। কিন্তু আমার যেটা মনে হয় যে সেই সময় ফটোগ্রাফি ভারতবর্ষের কেন আদৌ আবিষ্কারই হয়নি। তো সেই সময় ওরকম একটা ফটোগ্রাফিক কী করে তৈরি করলো ওটা আমার জানা নেই। উনি আমাকে বার করে এরকম দেখিয়েছিলেন যে আমার কাছে কৃষ্ণচন্দ্রের রাজসভার কৃষ্ণচন্দ্র অয়েল পেইন্টিং এর ফটো নয় তো? হতেই পারে, মানে আজকালকার দিনে অয়েল পেইন্টিং, তার থেকে কেউ ছবি তুলে অয়েল পেইন্টিং থেকে ফটোগ্রাফি করে সেরকম ভাবে, কিন্তু ওটা আমাকে যেটা দেখিয়েছিলেন সেটা ফটোগ্রাফি। অয়েল পেইন্টিং থেকে তোলা হলে সেটা বুঝতে পারা যায়, আমার মনে হয় আমি বুঝতে পারতাম। আমার একটু খটকা লেগেছিল, তার সঙ্গে আমি আর যাইনি। কিন্তু উনি খুব বিয়ের সঙ্গে দাবি করছেন এটাই। তবে হ্যাঁ, তার পোশাক আশাক সেগুলোর সঙ্গে কিন্তু যে ছবি আছে সেই
মানে গোপাল ভাঁড়ের একেবারেই মিল নেই। সেই গোপাল ভাঁড়ের তার মানে উনি যেটা দেখালেন তাতে গোপ আছে, মানে সেই সময় নবাবী আমলের কথা বললেন, সেই সময় যে ধরনের চোগা চাপকান যেরকম পরার পদ্ধতি ছিল সেই রকমই পরা মানে পোশাক, এটা আমি দেখেছি। তাতে পোশাক আশাকের দিক থেকে অনেকটা বিশ্বাসযোগ্য, কিন্তু বাকি পুরো ব্যাপারটাকে আমি মিলিয়ে নিতে পারিনি। এই আমার রেফারেন্স আমার কাছে এইটুকু। কিন্তু এই ঘূর্ণি অঞ্চলে আপনি মানে ঘুরপাক খাওয়া হবে আমার ধারণা আপনি সত্যিকারের গোপাল ভাঁড়কে পাবেন না। গোপাল ভাঁড়ের গল্প যতটা উপভোগ্য, মানে গোপাল ভাঁড়কে ঐতিহাসিক হিসেবে মানে ইতিহাসের দিক থেকে প্রতিষ্ঠা করাটা কঠিন হবে। একদম কিছু লোকজন তারা করছে কি বিভিন্ন একটা মাটির বাড়ি, কোথাও একটা গ্রামের ভিতরে একটা বাড়ি, এটাই হলো গোপাল ভাঁড়ের আসল বাড়ি, এটাই এইরকম ভাবে বেশ কিছু অপপ্রচার কিন্তু বাজারে রয়েছে। এটা থাকে, মানে এটা ধরুন তারা ভাবতে ভালোবাসে, কল্পনায় ভাবে, আর তাতে যদি 5টা লোক আসে তার ওখানে একটু ব্যবসাপত্র বাড়ে, এইটা হচ্ছে অন্য দিক। কিন্তু বাস্তবে বাড়ি ঘর বলে কিছু নেই, মানে চরিত্রটাই আদৌ বাস্তবে ছিল কিনা সেটাও একটা যথেষ্ট বিতর্ক আছে, তাই নিয়ে সন্দেহ আছে। তবে গল্পগুলো পড়তে ভালো। ওই ঘূর্ণি অঞ্চলে গোপাল ভাঁড় ছিলেন, এটা হচ্ছে চালু কথা। হ্যাঁ, মানে এটার কোনো ঐতিহাসিক ভিত্তি এখনো পর্যন্ত নেই। আপনার নামটা? আমার নাম সৌমেন দত্ত। সাধারণ জনশ্রুতি অনুযায়ী গোপাল ভাঁড় ছিলেন বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার অন্যতম সভাসদ। বাংলায় জগদ্ধাত্রী পূজা ও নবদ্বীপে শাক্তরস প্রচলনকারী রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন 18 শতকের বাংলার এক বিতর্কিত চরিত্র। বিতর্কিত এই কারণে বললাম, কারণ একদিকে তিনি যেমন ছিলেন প্রজাদরদী একনিষ্ঠ শিবসাধক জ্ঞানীগুণী পণ্ডিতদের পৃষ্ঠপোষক, ঠিক তেমনি অন্যদিকে 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল তার অন্যতম বুদ্ধিদাতা ছিলেন এই রাজা কৃষ্ণচন্দ্র। এই কারণে অনেকের কাছেই তার পরিচয় বেঈমান হিসেবেও। ভারতচন্দ্র রায়গুণাকরের অন্নদামঙ্গল কাব্যেও কোথাও কিন্তু গোপাল ভাঁড়ের কোনো উল্লেখ পাওয়া যায় না। কারো কারো মতে রক্ত মাংসের মানুষ হিসেবে সত্যিই গোপাল ভাঁড় বলে কেউ ছিলেন না। তবে শাসক রাজাকে নাকাল হতে দেখে শাসিত জনতার বিপুল তৃপ্তি, এটা বোধ হয় খুব স্বাভাবিক ব্যাপার। আর গোপালের গল্প সেই চাহিদা মিটিয়েছে কিন্তু বারবার। আদতে গোপাল ভাঁড়কে নিয়ে কিংবদন্তির শেষ নেই। গোপাল ভাঁড় নামে বাস্তবে যদি কেউ থেকেই থাকেন, তবে তার বাস্তব অস্তিত্ব ভুল করার পেছনে এইসব কিংবদন্তির দায়ও কিন্তু কম নয়। পাশাপাশি এই বিভ্রাটকে আরও শক্ত করে তুলেছিলেন মধ্যযুগের কবি ভারতচন্দ্র এবং খানিকটা রাজা কৃষ্ণচন্দ্র নিজেও। 18 শতকের কৃষ্ণনগরের সমাজ ব্যবস্থা এবং কৃষ্ণচন্দ্র সম্পর্কে জানার জন্য সবচেয়ে বড় দলিল হিসেবে যেটি স্বীকৃত হয় তা হল ভারতচন্দ্র রায়গুণাকরের অন্নদামঙ্গল কাব্য। সেই সময় সামাজিক রাজনৈতিক বাস্তবতা বুঝতে এই কাব্যের দ্বারস্থ না হয়ে কিন্তু উপায় নেই। রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন সংস্কৃতিবান, শিল্প সাহিত্যের প্রতি তার অনুরাগ থাকলেও জীবদ্দশায় তিনি নিজের কোনো জীবনী লিখিয়ে যাননি। রাজা কৃষ্ণচন্দ্রের নির্দেশে 1750 থেকে 1753 মধ্যে ভারতচন্দ্র রচনা করেছিলেন বিখ্যাত অন্নদামঙ্গল কাব্য। তাতে কৃষ্ণচন্দ্রের প্রশস্তি যেমন আছে, তেমনি আছে তার প্রায় সব সভাসদ এবং তার রাজকার্যের অনুপুঙ্খ বর্ণনা। তবে গোপাল ভাঁড় বিষয়ে আশ্চর্যজনকভাবে নীরব থেকেছেন ভারতচন্দ্র। তাঁর লেখায় রাজসভার বাজনাদারদের নাম পাওয়া গেলেও গোপাল ভাঁড় যে রাজসভার একজন সভাসদ ছিলেন তার কোনো উল্লেখই নেই। গোটা বইয়ে তার কোনো প্রমাণও নেই। শুধু কি তাই, কৃষ্ণনগর রাজবাড়ি এবং রাজা কৃষ্ণচন্দ্রের যে নথিপত্র পরবর্তীকালে পাওয়া যায় সেখানেও অন্য সভাসদদের উল্লেখ থাকলেও গোপাল ভাঁড়ের বিষয়ে কোনো কিছুই লেখাঝোকা নেই। উপরন্তু রাজা কৃষ্ণচন্দ্র যে দিনলিপিও লিখেছেন তাতেও গোপালের কোনো কথা পাওয়া যায় না। কৃষ্ণনগর রাজবাড়িতে মোগল রীতিতে আঁকা কৃষ্ণচন্দ্র এবং তার সভাসদদের একটি তৈলচিত্র আছে। সেখানেও রাজাকে ঘিরে যে 5 জন ব্যক্তিকে দেখা যায় তাদের মধ্যে ডান দিকে মহারাজের সামনে দাঁড়ানো স্থূল চেহারার ব্যক্তিটিকে অনেকেই গোপাল ভাঁড় হিসেবে মনে করেন। যদিও কৃষ্ণনগর রাজবাড়িতে মহারাজার সাথে গোপালের যে তৈলচিত্র রয়েছে তা শিল্পীর কল্পনায় আঁকা, কারণ ছবিটি আঁকাই হয়েছিল গত শতাব্দীতে স্থানীয় মানুষের দাবির পরিপ্রেক্ষিতে। আবার গোপাল ভাঁড় ও লর্ড ক্লাইভের করমর্দনের একটি তৈলচিত্র সাম্প্রতিককালে দেখতে পাওয়া যায়, যদিও গবেষকরা মনে করেন এটিও কাল্পনিক চিত্র ছাড়া আর কিছু নয়। অনেকেই বিশ্বাস করেন রক্তমাংসের মানুষ হিসেবে সত্যিই গোপাল ভাঁড় ছিলেন। এর একটি বড় সূত্র হল কৌতুক বিলাস নামে একটি কাব্য।
নবদ্বীপাধিপতি শীল শ্রীযুক্ত মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের জীবন ব্যবস্থার কৌতুক সংগ্রহ নামে সেটি পরিচিত। রচয়িতা শ্যামাচরণ মুখোপাধ্যায়। এই বইটিকেও গোপাল ভাঁড়ের আদি আকর গ্রন্থ বলে অনেকে মনে করেন। কিন্তু সমস্যা হলো, পলাশী যুদ্ধের পর রাজা কৃষ্ণচন্দ্রের মৃত্যু হলে তার ছেলে শিবচন্দ্র রায় যখন রাজসিংহাসনে বসেন, তখন থেকেই একটি বিশিষ্ট অঞ্চলের কাহিনী হিসেবে গোপালের নামের সাথে যুক্ত হতে থাকে এবং প্রচলিত হতে থাকে। তাহলে শিবচন্দ্রের সময়কালে পয়ার ছন্দে যখন এটি রচিত হয়, তখনই কি গোপালের নামের সাথে ঢুকে পড়েছে ওই বিশিষ্ট অঞ্চলের কাহিনী? অনেকেই নবদ্বীপ কাহিনী বা মহারাজ কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড় নামের একটি বইকে আদর্শ হিসেবে মর্যাদা দিয়েছেন। আজ থেকে প্রায় 100 বছর আগে 1926 সালে প্রকাশিত এই বইয়ের লেখক শ্রী নগেন্দ্রনাথ দাস, প্রকাশকও তিনি নিজে। বইটিতে তিনি নিজেকে গোপাল ভাঁড়ের বংশধর বলে দাবি করেছেন। নগেন্দ্রনাথ দাসের আগে কেউ কেউ গোপালের অস্তিত্ব স্বীকার করলেও তার বংশের ঠিকুজি মেলে ধরতে পারেননি। নগেন্দ্রনাথের মতে গোপালের প্রকৃত নাম গোপালচন্দ্র নায়। তিনি ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের রাজ অন্তপুরের ভাণ্ডারের তত্ত্বাবধায়ক, তাই গোপালচন্দ্র নায় থেকে তার পদবি হয়ে যায় ভাণ্ডারী। গোপালচন্দ্র ভাণ্ডারী, আর সেই ভাণ্ডারী অপভ্রংশ হয়ে যায় ভাঁড়। তার বাবার নাম নাকি দুলাল চন্দ্র রায়, প্রপিতার নাম আনন্দরাম নায়। জাতিতে তাঁরা নাপিত। রক্ত মাংসের গোপাল ভাঁড়ের অস্তিত্বের সপক্ষে সবচেয়ে বড় আকর গ্রন্থ হিসেবে চিহ্নিত নবদ্বীপ কাহিনী। নবদ্বীপ কাহিনীতে দেওয়া আছে একটি তথ্য, গোপালরা ছিলেন 2 ভাই, বড় ভাই কল্যাণ আর ছোট ভাই গোপাল। তার জন্ম অষ্টাদশ শতকের মাঝামাঝি মুর্শিদাবাদে। গোপালের একটি পুত্র ও রাধারানী নামে একটি কন্যা ছিল। রাধারানীর 2 পুত্র, রমেশ ও উমেশ। বহুদিন হলো সে বংশ লোপ পেয়েছে। নগেন্দ্রনাথের কথা অনুযায়ী গোপালের বংশ লোপ পেলেও তিনি তার ভাই কল্যাণের 9ম অধস্তন পুরুষ। তবে যুক্তিতর্ক বিবেচনায় নবদ্বীপ কাহিনীতে বিবৃত আখ্যানগুলিকে অনেকেই কিংবদন্তি আর জনশ্রুতির মিলিত প্রয়াস হিসেবেই দেখেছেন। সেই 19 শতকের দ্বিতীয় ভাগ থেকে রক্তমাংসের গোপালকে নিয়ে যে চর্চার শুরু, তা এখনও চলমান। 1911 সালে লেখা বিখ্যাত নদিয়া কাহিনীতে কুমুদনাথ মল্লিক লিখেছেন, গোপাল ভাঁড় নরসুন্দর বংশীয় ছিলেন। কেহ কেহ ওনাকে কায়স্থ বলিয়া থাকেন। তাহার নিবাস শান্তিপুরে ছিল। অন্যদিকে ক্ষিতীশ বংশাবলী চরিতং নামে যে সংস্কৃত গ্রন্থ ছিল, শুরুতে সেখানে গোপাল ভাঁড়ের নামোল্লেখ না থাকলেও নদিয়া রাজদরবারের দেওয়ান কার্তিকেয় চন্দ্র রায় 1875 সালে যখন এটি বাংলায় অনুবাদ করলেন, তখন ওই সংস্কারে ঘোষিত হল গোপালের অস্তিত্ব। গোপাল ভাঁড় নরসুন্দর জাতীয় শান্তিপুর নিবাসী, তাহার বংশ লুপ্ত হইয়াছে। নদিয়া জেলার গেজেটেও জেইচ গ্যারেট গোপাল ভাঁড়ের শারীরিক উপস্থিতি স্বীকার করে তাঁর বাড়ি কৃষ্ণনগরের ঘূর্ণি গ্রামে বলে উল্লেখ করেছেন। গোপাল ভাঁড়কে নিয়ে আর যেসব তথ্য গোলমাল পাকায়, সেগুলি হলো তার জাতি, তার বাসস্থান, তার পড়ালেখা, তার পদবি প্রভৃতি বিভিন্ন তথ্যের বিভিন্নতার কারণে। জাতিতে নাপিতের বিপরীতে কোনো কোনো গবেষক মনে করেন গোপাল কায়স্থ। অনেকের মতে তিনি বাস করতেন কৃষ্ণনগরে। আর ক্ষিতীশ বংশাবলী চরিতাঙ্গে বলছে তিনি ছিলেন শান্তিপুরের বাসিন্দা। আবার নগেন্দ্রনাথ বসু সম্পাদিত বিশ্বকোষে পাওয়া যাচ্ছে গোপালের বাড়ি গুপ্তিপাড়া। কারো ভাষায় তিনি লেখাপড়া জানতেন, কেউ বলছেন জানতেন না। সবশেষে গোপালের পদবি নিয়ে আছে যথেষ্ট দ্বন্দ্ব। নাই, বিশ্বাস, হার্ষার্ণ, ভাণ্ডারী, ভাঁড়, কোনটা সঠিক? যাই হোক বন্ধুরা, বিতর্ক থাকবেই, বিতর্ক চলবেই। গোপাল ভাঁড় আছেন। কালের পরিক্রমায় মানুষের মুখোমুখি চর্চিত হতে হতে তার গল্পগাথা হয়তো একটু এদিক সেদিক হয়ে যায়। লোকসংস্কৃতির স্বভাব মেনে কখনো বা বীরবল, কখনো বা মোল্লা নাসিরুদ্দিনের গল্প ঢুকে পড়ে তার মধ্যে। আসুন এবার শেষ করা যাক গোপাল ভাঁড়ের একটি গল্প দিয়ে। মহারাজা কৃষ্ণচন্দ্র রাজসভায় বসে আছেন। অন্যান্য দিনের মতো গোপালও তার পাশে এসে বসেছে। মহারাজ বললেন, জানো আমি কে? আমাকে তোমার মান্য করা উচিত, কিন্তু তুমি তা করো না। তোমাতে আমাতে কতটা তফাৎ জানো? গোপাল চট করে নিজের ও মহারাজের আসনের মধ্যকার দূরত্বটা মেপে বলল, জানি মহারাজ, মাত্র 2 হাত। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।